নমস্কার, গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ শুনবেন সাহিত্যিক প্রফুল্ল রায়ের লেখা গল্প শহীদের স্ত্রী। 2 সপ্তাহ আগে কাশ্মীরের সেনা শিবির থেকে রাজেশের শেষ চিঠি এসেছিল। সে লিখেছে 3-4 দিনের মধ্যে বাড়ি পৌঁছে যাবে। রাজেশ সেনাবাহিনীর একজন ল্যান্স নায়েক। 8 বছর আগে সে ভারতীয় ফৌজে নাম লিখিয়েছিল। এখন তার বয়স 31। মধ্যপ্রদেশের এক সেন্টারে বছরখানেক হাড় ভাঙা কঠোর ট্রেনিংয়ের পর তাকে পাঠানো হয় আসামে। সেখান থেকে রাজস্থান, গুজরাট হয়ে 1.5 বছর হলো কাশ্মীরে আসে। ভারতবর্ষের যে প্রান্তেই থাক, ফি বছরই 17 জুলাইয়ে ঠিক আগে কয়েকদিনের ছুটি নিয়ে নানকিপুরা টাউনে তাদের বাড়িতে চলে আসে রাজেশ। 6 বছর আগে ওই তারিখে তার বিয়ে হয়েছিল। 17 জুলাই তার জীবনের একটা বিশেষ দিন। বাড়ি এসে ওই দিনটা বিমলার সঙ্গে কাটানো চাই। বিয়ের পর থেকে এভাবেই চলে আসছে। নানকিপুরা বিহারের অতি তুচ্ছ একটা শহর। দেশের মানচিত্রে কোথাও তার হদিশ পাওয়া যাবে না। সেখানে আছে রাজেশের বুড়ো বাবা মা রামধারী এবং লক্ষ্মী যাদব, আর আছে তার 3 বছরের ছেলে বাবুয়া এবং স্ত্রী বিমলা। জুলাই মাস পড়লেই সারা বাড়ি জুড়ে তুমুল ব্যস্ততা শুরু হয়ে যায়। রাজেশ আসবে, তাই ঘর দুয়ার, সামনের চবুতর সব ধুয়ে মুছে তকতকে করে তোলে বিমলা। যত ময়লা কাপড় চোপড়, বালিশের ওয়ার, চাদর, জানালার পর্দা কেচে ইস্ত্রি করে রাখে। ফৌজে ঢোকার পর নোংরা ময়লা একেবারেই বরদাস্ত করতে পারে না রাজেশ। সে চায় সেনা শিবিরের মতো বাড়িতেও সমস্ত কিছু ফিটফাট থাকুক। বিমলাদের একটা টিভি আছে। এক রূপসী মহিলা প্রতি সপ্তাহে তাতে নানা রকম লোভনীয় খাবার তৈরির কৌশল দর্শকদের শিখিয়ে দেন। ম্যাট্রিক পাস বিমলা সেগুলো একটা খাতায় টুকে নেয়। রাজেশ ছুটি নিয়ে নানকিপুরা এলে তার ভেতর থেকে বাছা বাছা কয়েকটি পদ রান্না করে খাওয়ায়। এবছরও বাড়িঘর সাজিয়ে গুছিয়ে বিমলারা উন্মুখ হয়ে অপেক্ষা করছে। সময় যেন আর কাটতে চাইছে না। সেই যে রাজেশ লিখেছিল 3-4 দিনের মধ্যে আসছে, তারপর আরও 6-7 দিন কেটে গেল, কিন্তু সে তো আসেইনি, তার কোনো খবরও নেই। কেন আসতে দেরি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। 2 দিন থানায় এবং 1 দিন এই অঞ্চলের জবরদস্ত পলিটিক্যাল লিডার রাজপুত ক্ষত্রিয় অযোধ্যানাথ সিংয়ের বাড়িতেও গিয়েছিল বিমলা। ওরা বলেছেন ফৌজি দপ্তরে খোঁজ করে তাকে রাজেশ সম্পর্কে জানাবেন, কিন্তু এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। রাজেশ কাশ্মীরে বদলি হয়ে যাওয়ার পর থেকেই বিমলারা সর্বক্ষণ প্রচণ্ড রকমের উৎকণ্ঠায় আছে। জায়গাটা যেন ভয়াবহ বারুদের স্তূপ। সন্ত্রাসবাদী জঙ্গিদের সঙ্গে দিবারাত্রি বন্দুকের লড়াই চলছেই। যখন তখন বিস্ফোরণ আর খুন। গত বছর রাজেশ যখন ছুটিতে বাড়ি এসেছিল, বিমলা বলেছে সে ফৌজ ছেড়ে দিক। রাজেশ বলেছিল মুখের কথা খসালেই সেনাবাহিনী থেকে বেরিয়ে আসা যায় না। তাছাড়া বেরোবেই বা কেন? লোকটা অসীম সাহসী। সে আরও বলেছে ফৌজে হাজার হাজার যুবক আছে। বিমলার মতো ওদের স্ত্রী বা মায়েরা যদি তাদের বেরিয়ে আসতে বলে, দেশটাকে বাঁচাবে কারা? বিমলার উদ্বেগ আরও বেড়ে গিয়েছিল মাসখানেক আগে, যখন সীমান্তের ওপার থেকে সশস্ত্র অনুপ্রবেশকারীরা ঝাঁকে ঝাঁকে হানা দিতে শুরু করে। ওদের বেশিরভাগই পাকিস্তানি সেনাবাহিনীর ফৌজি। কোনো পক্ষই যুদ্ধ ঘোষণা করেনি, তবে ওখানে যা চলছে সেটা যুদ্ধই। প্রতিদিনই যতবার টিভিতে খবর পড়া হয়, শ্বাসরুদ্ধের মতো বিমলারা সেটার সামনে বসে থাকে। সংবাদ পাঠক লড়াইয়ের বিবরণ দিয়ে
কতজন হানাদার খতম করা হয়েছে, কতখানি হারানো জমি আমরা পুনরুদ্ধার করেছি, এই সব জানাবার পর ভারী বিমর্ষ সুরে কোনোদিন বলেন, আজকের যুদ্ধে 5 জন ভারতীয় জওয়ান প্রাণ দিয়েছেন, 7 জন আহত হয়েছেন। কোনোদিন মৃত্যুর সংখ্যা একটু কমে, কোনোদিন বা বাড়ে। সংবাদ পাঠক হতাহতের নাম জানিয়ে তাদের ছবি দেখিয়ে আরও বলেন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নিহত সেনাদের জন্য গভীরভাবে শোকাহত। তাঁরা এই শহীদদের পরিবারগুলিকে আন্তরিক সমবেদনা জানাচ্ছেন। রোজ মৃত জওয়ানদের তালিকাটা পড়া হয়ে গেলে বুকের ভেতর থেকে আবদ্ধ বাতাস ধীরে ধীরে বেরিয়ে আসে বিমলার। না, রাজেশের নাম তালিকায় নেই। এইভাবে খবর শুনে শুনে সময় কেটে যাচ্ছিল। তার মধ্যে রাজেশের চিঠিটা এলো। কি খুশি যে হয়েছিল বিমলা! কিন্তু তারপরেও তো কতগুলো দিন কেটে গেল। ভীত আতঙ্কগ্রস্ত দিশেহারা বিমলা কি যে করবে ভেবে পাচ্ছে না। অন্য দিনের মতো আজও সন্ধ্যাবেলায় খবর শুনতে বসেছিল বিমলা, রামধারী আর লক্ষ্মী। 3 বছরের বাবুয়া ঘরময় ঘুরে ঘুরে একটা খেলনা মোটর অক্লান্তভাবে চালিয়ে যাচ্ছে। খবরের সময় হলে অদম্য আকর্ষণে বিমলারা টিভিটার সামনে যে চলে আসে তার কারণ একটাই, এই চতুষ্কোণ জাদু বাক্সটা ছাড়া কাশ্মীর সম্পর্কে কিছু জানার উপায় নেই। নির্দিষ্ট সময়ে খবর শুরু হলো। প্রথমেই লড়াইয়ের সর্বশেষ পরিস্থিতির বিবরণ দিয়ে সুদর্শনা সংবাদ পাঠিকা জানালেন, আজকের যুদ্ধে যে 3 বীর জওয়ান দেশ রক্ষার জন্য প্রাণ দিয়েছেন তারা হলেন গোর্খা রাইফেলসের রাইফেলম্যান গণেশ প্রধান, কুমায়ুন রেজিমেন্টের সিপাহী কেবলরাম ত্রিবেদী এবং ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ল্যান্স নায়েক রাজেশ যাদব। রাষ্ট্রপতি। বাকিটা আর শোনা হলো না। রাজেশের মা, রুগ্ন চেহারার লক্ষ্মী বুক ফাটা চিৎকার করে মেঝেতে লুটিয়ে পড়ল। তার চোখ থেকে পুরু লেন্সের চশমাটা দূরে ছিটকে গেল। রামধারী দুহাতে উন্মাদের মতো বুক চাপড়াতে চাপড়াতে ডুকরে ওঠে, ইয়ে কিয়া সুনায়া, ও মেরে বেটা রে। দাদার দাদিকে হঠাৎ ওভাবে কেঁদে উঠতে দেখে বেশ হকচকিয়ে গিয়েছিল বাবুয়া। গাড়ি চালানো বন্ধ রেখে সে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। রাজেশের খবরটা শোনার সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ড ফেটে যেন চৌচির হয়ে গেল বিমলার। মনে হলো সমস্ত শরীর পা থেকে মাথা পর্যন্ত দ্রুত অসাড় হয়ে যাচ্ছে। একটা প্রবল কান্না বুকের ভেতরটা ভেঙে চুরমার করে গলার কাছে এসে ডেলা পাকিয়ে গেল। কিছুতেই সেটা বার করে আনতে পারছে না সে। সংবাদ পাঠিকা একটানা খবর পড়ে যাচ্ছেন, সেই সঙ্গে টুকরো টুকরো ক্লিপিং দেখানো হচ্ছে। মহিলা কি যে পড়ছেন, টিভির পর্দায় কিসের ছবি ফুটে উঠছে, কিছুই বিমলা দেখতে বা শুনতে পারছিল না। মহিলাটির কণ্ঠস্বর অস্পষ্ট গুঞ্জনের মতো কানে আসছে। সে টের পায় গলগল করে ঘাম বেরিয়ে তার জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে। টিভির শব্দ এবং চারপাশের দৃশ্যাবলী ক্রমশ ঝাপসা হতে হতে একসময় বিলীন হয়ে যায়। বিমলার ঘাড় ভেঙে মাথাটা একপাশে ঝুলে পড়ে। কতক্ষণ বেহুশ হয়েছিল বিমলা জানে না। যখন জ্ঞান ফেরে দেখতে পেল খাটে শুয়ে আছে সে, তার মাথা, বুক এবং বালিশ জলে ভেজা। এখন বাড়ি ভর্তি প্রচুর লোকজন, তারাই তার মাথায় জল ঢেলে জ্ঞান ফিরিয়েছে। লক্ষ্মী অঝরে কেঁদে চলেছে। রামধারী যাদব আগের মতোই বুক চাপড়াতে চাপড়াতে একটানা আর্ত চিৎকার করে যাচ্ছে। বিমলাদের টোলার কয়েকজন বয়স্ক মহিলা লক্ষ্মীকে জড়িয়ে ধরে ভারী বিষণ্ণ গলায় বলছে, রো মাত রজুয়াকা মাই, রো মাত। কজন আধা বয়সী পুরুষ রামধারীকে ঘিরে ধরে সান্ত্বনা দিতে চেষ্টা করছে। পাশের বাড়ির হরসুখের বিধবা বোন রাধিয়া বাবুয়াকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তার কত বড় সর্বনাশ হয়ে গেছে সেটা বুঝতে না পারলেও
দাদা দাদিকে কাঁদতে দেখে বাবুয়াও এখন কাঁদছে। বিমলাকে চোখ মেলতে দেখে নানা বয়সের কটি মেয়ে বউ তার পাশে গিয়ে বসল। সারা বাড়ির পরিবেশ শোকাচ্ছন্ন। নিজের জীবনের চূড়ান্ত ক্ষতিটা হয়ে গেছে, তবু কাঁদতে পারছে না বিমলা। জ্ঞান ফেরার পরও বিহ্বলের মতো সে ওর মুখের দিকে তাকাতে লাগল। ভিড়ের ভেতর কারা যেন চাপা গলায় ফিসফিস করে বলতে লাগল, বিলকুল পাথর বন গই। পড়শি এক বুড়ি, যাকে সবাই নাথুনির মা বলে ডাকে, কি ভেবে বাবুয়াকে রাধিয়ার কোল থেকে নিয়ে বিমলার কাছে বসিয়ে দেয়। ছেলেটা কাঁদছিলই, মায়ের ওপর সে ঝাঁপিয়ে পড়ে। বিমলার মধ্যে কি একটা তীব্র প্রতিক্রিয়া ঘটে যায়। দ্রুত উঠে বসে বাবুয়াকে বুকের ভেতর আঁকড়ে ধরে উন্মাদের মতো চেঁচিয়ে ওঠে, হো ভগবান, এ কি হলো আমার! এতক্ষণে অবরুদ্ধ কান্নাটা হৃৎপিণ্ডের ভেতর থেকে যেন বেরিয়ে আসতে পারল। নাথুনির মা হয়তো এটাই চাইছিল, বিমলা কাঁদুক, কেঁদে কেঁদে একটু হালকা হোক। অনেকক্ষণ কান্নার পর রামধারী, লক্ষ্মী এবং বিমলার ফুসফুসের দম যখন প্রায় শেষ হয়ে এসেছে, সেই সময় চারপাশের লোকজনের মধ্যে চাঞ্চল্য দেখা দিল। পরক্ষণে ভিড় ঠেলে থানার একজন অফিসার ঘরে এসে ঢুকলেন। এখানকার শোকাবহ পরিবেশ তার স্নায়ুমণ্ডলীকে প্রচণ্ড ধাক্কা দিল যেন। অফিসারটির নাম মহেশ্বর সহায়। খানিকক্ষণ বিমর্ষ মুখে দাঁড়িয়ে থাকেন তিনি। তারপর ভিড়টার দিকে ফিরে নিচু গলায় জিজ্ঞেস করলেন, এ বাড়িতে ল্যান্স নায়ক রাজেশ যাদবের কে কে আছে? পড়শিদের একজন রামধারীদের দেখিয়ে বলল, ওর বাবুজি, মা, স্ত্রী আর বেটা। বিমলাদের নামগুলোও লোকটা জানিয়ে দেয়। শোকাতুর মানুষগুলোকে দেখে সেরকমই আন্দাজ করেছিলেন মহেশ্বর। ওরা যে রাজেশের মৃত্যু সংবাদ জেনে গেছে সেটাও বোঝা যাচ্ছিল। একে একে রামধারী, লক্ষ্মী এবং বিমলার কাছে গিয়ে তিনি বললেন, আপনাদের যে ক্ষতি হয়েছে তার সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। ভগবান বিশুনজি দুঃখ কাটিয়ে ওঠার মতো মনের জোর আপনাদের দিন। রামধারীরা কেউ কিছু বলে না, শুধু অবিরল তাদের গাল বেয়ে চোখের জল ঝরতে থাকে। মহেশ্বর এবার জানান, পরশু ভোরে রাজেশের মৃতদেহ প্লেনে কাশ্মীর থেকে পাটনায় নিয়ে আসা হবে। সেখান থেকে ভারতীয় ফৌজের গাড়িতে অন্তিম সংস্কারের জন্য আনা হবে নানকিপুরায় তাদের বাড়িতে। মৃতদেহের সঙ্গে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আসবেন বড় বড় ফৌজি অফিসার এবং জওয়ানেরা। তাছাড়া স্থানীয় পুলিশের বিশাল একটা বাহিনী তো থাকবেই। জেলার সদর থেকে আসবেন ডিএম, এডিএম অর্থাৎ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। খবরটা দিয়ে মহেশ্বর চলে যাওয়ার কিছুক্ষণ বাদে পরপর এলেন এ অঞ্চলের বিখ্যাত জননেতা রাজপুত অযোধ্যানাথ সিং এবং তার বিরোধী দুই পলিটিক্যাল পার্টির লিডার কমলাপতি দুবে আর রাসবিহারী দাস। প্রথমে এসেছিলেন অযোধ্যানাথ। মোটা মোটা হাড়ের ফ্রেমে লোকটার বিশাল চেহারা দেখার মতো। একসময় কুস্তিগীর ছিলেন। একজোড়া কাঁচা পাকা জমকালো গোঁফ তার প্রকাণ্ড চৌকো মুখটাকে ভীতিকর করে তুলেছে। ভারাক্রান্ত সুরে তিনি রামধারীদের, বিশেষ করে বিমলাকে একটানা বহুক্ষণ সান্ত্বনা এবং অপার সহানুভূতির কথা শুনিয়ে বললেন, বেটি, এই দুঃখের দিনে আমি আর আমার পার্টি সব সময় তোমাদের পাশে থাকব। তিনি আরও জানালেন, পরশু রাজেশ বেটার অন্তিম সংস্কারের সময় মন্ত্রী ত্রিলোক শরণজি খোদ উপস্থিত থাকবেন। ত্রিলোক শরণ অযোধ্যানাথদের রাজনৈতিক দলের একজন বরিষ্ঠ নেতা এবং মন্ত্রী। সামান্য এক ল্যান্স নায়কের মৃত্যুকে মহিমান্বিত করে তোলার জন্য ত্রিলোক শরণের মতো বিপুল ক্ষমতার অধিকারী একজন মন্ত্রী ধুলোয় ভরা, দুর্গন্ধওয়ালা, অতি তুচ্ছ এই নানকিপুরা শহরে ছুটে আসবেন,
এমন একটা চমকপ্রদ খবরও বিমলাকে নাড়া দিতে পারে না। আসলে তার স্নায়ুমণ্ডলী কেমন যেন অসাড় হয়ে গেছে। বিমূঢ়ের মতো বিমলা বসে থাকে। অযোধ্যানাথ চলে যাওয়ার পর এলেন কমলাপতি দুবে। 60-এর কাছাকাছি বয়স, প্রচুর পরিমাণে ঘি মাখন খাওয়া, মাঝারি হাইটের গোলগাল চেহারা। গায়ের চামড়া থেকে এই বয়সেও জেল্লার ঠিকরে বেরুচ্ছে। মাথায় কদম ছাঁট চুল, কিন্তু মোটা জাঁকালো একটা টিকি রয়েছে, যার ডগায় একটি পরিপাটি গিঁট, চোখে গোল চশমা। অযোধ্যানাথের মতোই রামধারী এবং লক্ষ্মীকে প্রথমে সমবেদনা জানিয়ে বিমলার দুটো হাত ধরে কমলাপতি বললেন, বেটি, তোমার কষ্টে আমার ছাতি ফেটে যাচ্ছে। তুমি যা হারিয়েছ তা কোনো দিনই ফিরে পাবে না, লেকিন এত ভেঙে পড়লে চলবে না। মনে সাহস আনো, সামনে তোমার বিরাট দায়িত্ব। ছোট একটা বেটা আছে, তাকে মানুষ করতে হবে। শ্বশুর আর শাশ আছে, তাদের দেখভাল করতে হবে। মনে রাখবে, তুমি একলা নও, তোমার কষ্টের হিস্সাদার আমি আর আমার পার্টি। বেটি, চিন্তা করো না, তুমি আমাদের বাড়ি চেনো। যখন যা দরকার হবে খবর দিও, আমি চলে আসব। মনে রেখো, আমি তোমার পিতা সমান। লোকটার গলার স্বর মিহি, মেয়েলি ধরনের। কথা বলতে বলতে চোখের জল ঝরতে লাগলো তাঁর। নানকিপুরা টাউন এবং আশেপাশের 20-30টা গাঁয়ের মানুষজন জানে, রাজনৈতিক বক্তৃতার সময় মঞ্চে উঠে মুহূর্তে চোখের জল টেনে বার করতে পারেন কমলাপতি। অলৌকিক অভিনয়ের ক্ষমতা তাঁর। নৌটঙ্কির দলে নাম লেখালে অনেক নামকরা অভিনেতার নাক তিনি কেটে দিতে পারতেন। এত চোখের জল ফেলেও বিমলার সাড়া পাওয়া গেল না। স্বামীর মৃত্যুর শোক কি এত সহজে কাটিয়ে ওঠা যায়? কমলাপতির পর এলেন আরেকটি রাজনৈতিক দলের নেতা রাসবিহারী দাস। তিনি লালদাসিয়া কায়াত, বয়স 40-এর নিচে, মেদহীন, ধারালো চেহারা, গালে 3-4 দিনের না কামানো দাড়ি, পরনে আধময়লা পাজামা, পায়ে মোটা চামড়ার চপ্পল। রাসবিহারীদের পার্টি এ অঞ্চলে নতুন। সাধারণ মানুষের মধ্যে এখনও সেভাবে সাড়া জাগাতে না পারলেও সবাই মনে করে ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত সৎ এবং তেজি। অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেন না। মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ার জন্য সারাক্ষণ উন্মুখ হয়ে থাকেন। লোকের ধারণা, রাসবিহারীর জন্য তাদের পার্টির প্রভাব এই অঞ্চলে 2-4 বছরের ভেতরে ব্যাপকভাবে বেড়ে যাবে। অযোধ্যানাথ এবং কমলাপতি যা করেছেন, রাসবিহারীও তাই করলেন। রামধারী আর লক্ষ্মীকে সহানুভূতি জানিয়ে বিমলার কাছে এসে দাঁড়ালেন। বললেন, বহেনজি, আমি রোজ এসে আপনাদের খোঁজ নিয়ে যাব। আমাকে আপনার বড় ভাই মনে করবেন। তার কণ্ঠস্বরে গভীর আন্তরিকতা এবং অপার সমবেদনা। রাজনৈতিক নেতারা চলে গেলেও প্রতিবেশীদের বেশিরভাগই রাতটা বিমলাদের ঘিরে বসে কাটিয়ে দিল। এই দুঃসময়ে 3টি শোকাভিভূত মানুষকে ফেলে কি যাওয়া যায়? মাঝখানের একটা দিন অদ্ভুত আচ্ছন্নতার মধ্যে পেরিয়ে গেল। টিভিতে রাজেশের মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে সেদিন সমানে বুক চাপড়ে কেঁদেছিল রামধারী। মাটিতে আছড়ে পড়ে লক্ষ্মীও আছাড়ি পিছাড়ি খেতে খেতে কেঁদেছে। কাল রামধারী সর্বক্ষণ ঘরের কোণে 2 হাঁটুর ভেতর মুখ গুঁজে স্তব্ধ হয়ে বসে থেকেছে। লক্ষ্মী মাঝে মাঝে ডুকরে উঠেছে, আর বিমলার চোখ বেয়ে অবিরত জল ঝরেছে। রামধারী কিছুই খাবে না। পড়শিরা ভাত ফুটিয়ে জোর করে ওদের সামান্য 2-4 দানা খাইয়েছে। বিমলার সিঁথিতে এখনও সিঁদুর জলজল করছে। পুরোহিত জানিয়েছে, রাজেশের নশ্বর দেহ চিতাভস্মে বিলীন হয়ে যাওয়ার পর মর্মান্তিক ব্যাপারটা, অর্থাৎ
সিঁদুর মোছা এবং হাতের চুড়ি ভাঙার কাজটা করতে হবে। সেদিন নানকিপুরা থানার অফিসার মহেশ্বরজি যা বলে গিয়েছিলেন তাই হলো। সূর্য যখন মাথার ওপর থেকে পশ্চিম দিকে খানিকটা হেলেছে, সেই সময় গোটা শহরটাকে তোলপাড় করে রাজেশের মৃতদেহ এসে গেল। প্রথমে 8 জন শববাহক জওয়ানের কাঁধে একটা ঢাকনি খোলা কফিনে রয়েছে রাজেশের নিষ্প্রাণ শরীর। সবাধারটা ফুলে ফুলে ঢাকা, শুধু তার মুখটাই দেখা যাচ্ছে। এদের ঠিক পেছনে রয়েছে সেনাবাহিনীর ব্যান্ড। বাজনদারেরা নানকিপুরার বাতাসে বিষাদের সুর ছড়িয়ে ছড়িয়ে এগিয়ে আসছে। তারপর 30 জন জওয়ানের সুশৃঙ্খল দুটো লাইন, নিঃশব্দে এক তালে তারা পা ফেলছে। তাদের হাতে রাইফেল। জওয়ানদের পর একদল পুলিশ। তাদের পেছনে নানা ধরনের গাড়ির বিরাট কনভয়, মিলিটারি ট্রাক। পুলিশের জিপ ছাড়াও একটা সাদা ধবধবে দামি গাড়িতে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ত্রিলোক শরণজি, তাঁর পাশে অযোধ্যানাথ। অযোধ্যানাথ কথা রেখেছেন। কেন্দ্রীয় মন্ত্রী ত্রিলোক শরণকে নানকিপুরায় এনে ছেড়েছেন। তাঁর বিরোধী দলের কমলাপতি দুবেও কম যান না। তাঁদের দলের প্রতিনিধি কেন্দ্রীয় সরকারে নেই, কিন্তু রাজ্য সরকারে আছে। তিনি পাটনা থেকে তাঁদের মন্ত্রী বাঁকেলাল পাসওয়ানকে ফোন করে আনিয়েছেন। একটা মেরুন রঙের ঝকঝকে অ্যাম্বাসাডারের ব্যাক সিটে তাঁরা বসে আছেন। তবে এখানকার 3 নম্বর রাজনৈতিক দলের রাসবিহারী দাস অযোধ্যানাথ বা কমলাপতির তুলনায় আজ কিছুটা ম্রিয়মাণ, কেননা কেন্দ্রে বা রাজ্যে তাদের কোনো মন্ত্রী নেই, পার্টিও ছোট। কিন্তু এমন শোকাবহ ঘটনায় অন্য রাজনৈতিক দলগুলো নানকিপুরার রাস্তা গাড়িতে গাড়িতে ছয়লাভ করে সাড়ম্বরে হাজির হবে, আর তাঁরা পিছিয়ে থাকবেন তা তো হতে পারে না। তাই একটা রংচটা পুরনো গাড়ি ভাড়া করে রাসবিহারী কয়েকজন দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে এসেছেন। এছাড়া আছেন ডিএম, এডিএম, এসপি এবং অন্য বড় বড় অফিসারেরা। নানকিপুরা টাউনের ইতিহাসে কেন্দ্র এবং রাজ্যের দুজন মন্ত্রী, এত সব ওজনদার রাজনৈতিক নেতা, এত জওয়ান, আর্মির বিরাট অফিসার, পুলিশ বাহিনী, প্রশাসনের জবরদস্ত কর্তারা একসঙ্গে এখানে আসবেন কে ভাবতে পেরেছিল? নানকিপুরার ঢিলে ঢালা ঢিমে তালের জীবনযাত্রায় এমন ঘটনা আগে আর কখনো ঘটেনি। গোটা শহর তো বটেই, চারপাশের 20-25টা গাঁয়ের তাবৎ মানুষ একেবারে ভেঙে পড়েছে। মন্ত্রীদের গাড়ি, শ্রেণীবদ্ধ জওয়ান এবং পুলিশ বাহিনী ইত্যাদি থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে তারা সঙ্গে সঙ্গে চলেছে। একসময় সবাধারে শায়িত রাজেশ শেষবারের মতো তাদের বাড়িতে পৌঁছে গেল। রামধারী, লক্ষ্মী এবং বিমলা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল। পড়শিরা তাদের ঘিরে রেখেছে। সবাধার বাড়ির চবুতরে নামানোর সঙ্গে সঙ্গে লক্ষ্মী রাজেশের ওপর ঝাঁপিয়ে পড়ে এমন উন্মত্তের মতো কেঁদে উঠল যেন তার হৃৎপিণ্ডটা ফেটে চৌচির হয়ে বেরিয়ে আসবে। টিভিতে ছেলের মৃত্যু সংবাদ শোনার পর যা করেছিল হুবহু সেইভাবেই বুক চাপড়াতে লাগল। আর বিমলা মুখে আঁচল গুঁজে নিঃশব্দে কেঁদে চলল। কর্নেল গ্রেওয়াল অন্তিম সংস্কারের জন্য মৃতদেহ নিয়ে এসেছিলেন। 6.5 ফিটের ওপর হাইট বিশাল এই ফৌজি অফিসারের চোখ বিমলাদের দেখতে দেখতে ভিজে ঝাপসা হয়ে যাচ্ছিল। ওদের সঙ্গে রাজেশের সম্পর্কটা কী প্রতিবেশীদের কাছে জেনে নিয়ে 3 জনকে সান্ত্বনার সুরে বললেন, শান্ত হো যাইয়ে, শান্ত হো যাইয়ে। আরও জানালেন, মৃত ল্যান্স নায়কের যাবতীয় প্রাপ্য 1 সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। কর্নেল সমবেদনা জানিয়ে একপাশে সরে দাঁড়ানোর পর এগিয়ে এলেন কেন্দ্রীয় মন্ত্রী ত্রিলোক শরণজি। 70-এর ওপর বয়স, চুল ধবধবে, পরনে দুধ সাদা ধুতি পাঞ্জাবি। তিনি লক্ষ্মীর দুহাত জড়িয়ে ধরে বললেন,
কাঁদবেন না বাহেনজি, কাঁদবেন না। রামধারীকেও একই কথা বলে বিমলার কাছে এলেন। তাকে বুকের ভেতর টেনে নিয়ে আর্দ্র গলায় জানালেন, কেন্দ্রীয় সরকার রাজেশ আর তোমাদের ফ্যামিলি সম্পর্কে অনেক কিছু ভেবে রেখেছে। কয়েকদিন পর নানকুরায় এসে বেটি তোমাকে সব জানাবো। তোমার অনেক দায়িত্ব, পুরা সংসার তোমাকে দেখতে হবে। ঈশ্বর তোমাদের শক্তি দিন। কেন্দ্রীয় মন্ত্রীর পর স্টেট ক্যাবিনেটের সদস্য বাঁকেলাল পাসোয়ানও বিমলাকে জানিয়ে দিলেন, রাজ্য সরকারও তাদের জন্য অনেক কিছু করার পরিকল্পনা নিয়েছে। কিছুদিনের মধ্যে তিনি এসে বলবেন। রাসবিহারী দাস অবশ্য কোনো প্রতিশ্রুতি দিলেন না। প্রথম দিনের মতো শুধু বললেন, বিপদে আপদে সব সময় তিনি বিমলাদের সঙ্গে থাকবেন। ঘণ্টাখানেক পর আবার সবাধার জওয়ানদের কাঁধে উঠল। এবার গন্তব্য শ্মশান। মৃত সন্তানকে কিছুতেই যেতে দেবে না লক্ষ্মী। প্রতিবেশীরা অনেক কষ্টে তাকে ধরে রাখল। বাবুয়াকেও যেতে দেওয়া হলো না। রাজেশের শেষ যাত্রায় এ বাড়ি থেকে সঙ্গী হবে শুধু রামধারী আর বিমলা। ত্রিলোকশরণজি এবং বাঁকেলালজি, দুই মন্ত্রী, বিমলা এবং রামধারীকে বললেন, আমাদের গাড়িতে উঠে শ্মশানে চলুন। রামধারী যেন শুনতেই পেল না। ছেলের মৃত্যুতে সে এতটাই বিমর্ষ যে কে কি বলল সেদিকে তার লক্ষ্য নেই। আচ্ছন্নের মতো সববাহক জওয়ানদের পিছু পিছু হেঁটে চলল। সীমাহীন শোকের মধ্যেও বিমলার কিন্তু একটু চমক লাগল। রাজ্য এবং কেন্দ্রের দুই বিপুল ক্ষমতাশালী মন্ত্রী তার মতো এক সাধারণ ল্যান্স নায়কের স্ত্রীকে গাড়িতে করে শ্মশানে নিয়ে যেতে চাইছেন। এর চেয়ে বিস্ময়কর ব্যাপার আর কিছু হতে পারে না। কিন্তু এত বড় সৌভাগ্যও বিমলাকে নাড়া দিতে পারল না। স্বামীর অন্তিম যাত্রায় মন্ত্রীর গাড়ির পুরু গদিওয়ালা আরামদায়ক সিটে বসে তার সঙ্গী হবে, বিমলার কাছে এটা সম্পূর্ণ অভাবনীয়। তাছাড়া দুই মন্ত্রী নিয়ে যেতে চাইছেন। একটা মানুষের পক্ষে দুটো গাড়িতে চড়ে যাওয়া যায় না। বিমলার দু চোখ বেয়ে সমানে জল ঝরছিল। হাত জোর করে সে বলল, ক্ষমা করবেন, আমি হেঁটেই যাব। এর মধ্যে মন্ত্রীরা জেনে নিয়েছেন শ্মশান অন্তত 2 মাইল দূরে। বললেন, এতটা রাস্তা হেঁটে যেতে কষ্ট হবে। বিমলা বলল, হোক। বাঁকেলালজি বললেন, গাড়িতে উঠতে বলে আমারই ভুল হয়েছিল। স্বামীর এই শেষ সময়ে পত্নী আরাম করে যাবে তা হয় না। চলো, আমিও তোমার সঙ্গে হেঁটে শ্মশানে যাব বলে গাড়ি থেকে নেমে পড়লেন। এদিকে মহা ফাঁপড়ে পড়ে গেলেন ত্রিলোকশরণজি। 3 দফায় বেশ কয়েক বছর ধরে তিনি কেন্দ্রীয় মন্ত্রী। যৌবনের সাধারণ পলিটিক্যাল ওয়ার্কার হিসাবে মোটা চামড়ার চপ্পল পায়ে দিয়ে উত্তর ভারতের গাঁয়ে গাঁয়ে উদয়াস্ত ঘুরে বেড়াতেন। কিষাণদের নিয়ে সংগঠন করতেন। সেসব দিনের ইতিহাস স্মৃতিতে ঝাপসা হয়ে গেছে। নির্বাচনে জিতে প্রথম 2 বার এমপি হয়ে 10 বছর কাটিয়েছেন। তারপর 3 বার হয়েছেন মন্ত্রী। এমপি হওয়ার পর থেকেই হাঁটাহাঁটির অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। মন্ত্রী হওয়ার পর তো কথাই নেই। মাটির সঙ্গে তার পায়ের যোগাযোগ আজকাল কদাচিৎ ঘটে। কিন্তু বাঁকেলাল পাসোয়ান নামে রাজ্যের মন্ত্রীটি যদি বিমলা আর রামধারীর সঙ্গে হাঁটতে থাকেন আর তিনি গাড়িতে চড়ে যান, সেটা ভীষণ খারাপ দেখাবে। এই অঞ্চলের মানুষজনের ওপর তার প্রতিক্রিয়াটা খুব সুখকর হবে না। ল্যান্স নায়েক রাজেশ যাদবের কার্গিল রণাঙ্গনে মৃত্যু এবং তার পরিবার, বিশেষ করে বিমলাকে দেখার পর থেকে তার মাথায় সুদূর প্রসারী একটা পরিকল্পনা এসে গেছে। কেননা কয়েক মাসের মধ্যে নতুন আরেকটা নির্বাচন আসছে। বিমলাকে সামনে রেখে তিনি এই এলাকায় কাজ গুছিয়ে নিতে চান। বাঁকেলাল খুব সম্ভব কোনো একটা অভিসন্ধি নিয়ে বিমলার সঙ্গে হাঁটতে চাইছেন, কিন্তু সেটা তিনি কিছুতেই হতে দেবেন না।
সুতরাং ত্রিলোক শরণকে গাড়ি থেকে নামতেই হলো। দুই মন্ত্রী নানকিপুরার ভাঙাচোরা রাস্তায় 6 ইঞ্চি ধুলোয় পা ডুবিয়ে হেঁটে হেঁটে রাজেশকে শ্মশানে পৌঁছে দেবেন, আর অন্যেরা গাড়িতে চড়ে যাবে তা কখনো হয়? অযোধ্যানাথ, রাসবিহারী, কর্নেল গ্রেওয়াল থেকে শুরু করে ডিএম, এডিএম সবাই টপাটপ গাড়ি ছেড়ে রাস্তায় নামেন। তাঁদের পেছন পেছন চলতে থাকে বিপুল জনতা। এমন অন্তিম যাত্রা নানকিপুরার মানুষ কেউ কখনো দেখেনি। শ্মশানটা একটা মজা নদীর পাড়ে। সেটার একধারে বিশাল ঝুড়িওয়ালা বটগাছের তলায় ডোমের ঘর, আর এক পাশে খোলা আকাশের নিচে অনেকটা জায়গা জুড়ে মরা পোড়ানোর নানা চিহ্ন ছড়িয়াছে। কাঠকয়লা, আধপোড়া কাঠের টুকরো, কিছু হাড়, ভাঙা মাটির কলসি। বটগাছের ডালে অগুন্তি শকুন বসে আছে। পুরনো চিতাগুলো থেকে বেশ খানিকটা দূরে পরিষ্কার জায়গায় রাজেশের শবাধার নামানো হলো। শ্মশানের ডোমকে আগেই খবর দেওয়া হয়েছিল। সে নতুন চিতা তৈরি করে সেখানে অপেক্ষা করছে। রাজেশের মুখাগ্নি এবং তার দেহ সৎকারের পর শাস্ত্রীয় ক্রিয়াকর্মের জন্য তাদের টোলার প্রতিবেশীরা একজন পুরোহিতকে সঙ্গে করে এনেছিল। প্রথমে জওয়ানরা, পরে পুলিশ বাহিনী লাইন দিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে রাইফেল ছুঁড়ে রাজেশকে শেষ অভিবাদন জানায়। তারপর পুরোহিত রামধারী এবং বিমলার কাছে এসে বলে, এবার মুখাগ্নি করতে হবে। রামধারী দু হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে ওঠে, হাম নেহি সকেগা, আমি পারবো না। মুখাগ্নির প্রথম অধিকার পুত্রের, কিন্তু 3 বছরের বাচ্চা বাবুয়াকে শ্মশানে আনা হয়নি। বিমলা নিজের মনকে শক্ত করে বলে, চলুন, আমি করব। পুরোহিতের গম্ভীর মন্ত্রপাঠের মধ্যে মুখাগ্নি হলো। তারপর চিতায় আগুন দেওয়া হয়। ঘণ্টা 4 পর দাহ যখন শেষ হলো, বিকেল আর নেই, রাত নেমে গেছে। রাজেশের দেহ চিতাভস্মে নিশ্চিহ্ন হওয়ার পর পুরোহিত নদী থেকে রামধারী আর বিমলাকে স্নান করিয়ে আনল। শ্মশানে আর কোনো কাজ নেই, এবার বাড়ি ফেরার পালা। 2 মন্ত্রী এবং কর্নেল গ্রেওয়াল কেউ রামধারী আর বিমলাকে 2 মাইল হেঁটে যেতে দিলেন না। মন্ত্রীদের ইচ্ছা ছিল তাঁরাই গাড়িতে করে পৌঁছে দেবেন, কিন্তু কর্নেল গ্রেওয়াল বিনীতভাবে জানালেন, যেহেতু রাজেশ ভারতীয় সেনাবাহিনীর একজন, তাঁদেরই উচিত ফৌজের গাড়িতেই বিমলাদের বাড়ি পৌঁছে দেওয়া। মন্ত্রীরা আপত্তি করলেন না। কটা দিন কেটে গেল। এর মধ্যে সরকার রাজেশের যাবতীয় প্রাপ্য মিটিয়ে দিয়েছে। তাছাড়া বিমলাদের জন্য মোটা টাকা পেনশনের ব্যবস্থা করেছে। এদিকে একমাত্র সন্তানের মৃত্যুতে একেবারে জবুথবু হয়ে গেছে রামধারী আর লক্ষ্মী। দুজনেরই যথেষ্ট বয়স হয়েছে। অনেক দিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না। ছেলের মৃত্যু শোক তাদের ভেঙে চুরে ফেলেছে যেন। রামধারী ঘর থেকে বেরোয় না, কারোর সঙ্গে সহজে কথা বলতে চায় না, শূন্য চোখে শুধু তাকিয়ে থাকে। লক্ষ্মী দিনরাত বিছানায় পড়ে আছে। মাঝে মাঝে গোঙানির মতো আওয়াজ করে কেঁদে ওঠে। ফলে নিজের দিকে তাকানোর সময় নেই বিমলার। মৃত স্বামীর জন্য নির্জনে বসে 2 ফোঁটা চোখের জল ফেলবে তেমন ফুরসতটুকুও সে পায় না। বাবুয়া, বুড়ো শ্বশুর শাশুড়ি এবং সংসারের পেছনে হরদম ছুটতে ছুটতে তার দিন কেটে যায়। পাড়াপড়শিরা খুবই সহৃদয়, সারাক্ষণ তারা বিমলাদের আগলে আগলে রাখে। তাছাড়া অযোধ্যানাথ, রাসবিহারী এবং বাঁকেলালের পার্টির স্থানীয় নেতা কমলাপতি কেউ না কেউ রোজ একবার করে তাদের খোঁজ খবর নিয়ে যান। রাজেশের শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর একদিন বিকেলে অযোধ্যানাথ এসে হাজির। বিমলাকে বললেন, বেটি, তোমার সঙ্গে জরুরি কিছু কথা আছে। বিমলা উৎসুক চোখে তাকায়। বলুন। অযোধ্যানাথ বলেন, আসছে এতোয়ারে নানকিপুরা কলেজের মাঠে
আমাদের পার্টি একটা মিটিং ডেকেছে। ত্রিলোক শরণজি সভাপতি হবেন। সিরিপ তোমার জন্যে তিনি দিল্লি থেকে আসছেন। তোমাকে সভায় যেতে হবে, আমি এসে নিয়ে যাব। কিছুক্ষণ অবাক হয়ে থাকে বিমলা। তার মতো সামান্য একটি মেয়ের জন্য ত্রিলোকশরণ হাজারটা জরুরি কাজ ফেলে ছুটে আসবেন শুনে বিশ্বাস হতে চায় না। সে বলে, সিরিপ আমার জন্যে মন্ত্রীজি এত দূর আসবেন কেন? একটু শুধরে নিয়ে অযোধ্যানাথ বলেন, তোমার মতলব রাজেশের জন্যে। ব্যাপারটা ঠিক বোধগম্য হয়নি। বিমলা তাকিয়েই থাকে। অযোধ্যানাথ বলেন, বুঝতে পারলে না? রাজেশকে ত্রিলোক শরণজি সেদিন সম্মান জানাবেন। ধর্মপত্নী হিসেবে তোমার তাই সভায় থাকাটা খুবই জরুরি। আপনি যখন বলছেন থাকব। আজ হলো সোমবার। শনিবার পর্যন্ত অযোধ্যানাথদের পার্টির ছেলেরা জিপে করে মুখে মাইক লাগিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তার স্বরে ঘোষণা করে যায়, শহীদ রাজেশ যাদব দেশের জন্যে জীবন দান করেছেন। তাঁর আত্মাকে সম্মান জানাতে রবিবার নানকিপুরা কলেজের মাঠে বিরাট সভার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ত্রিলোক শরণজি স্বয়ং উপস্থিত থেকে এই সম্মান জানাবেন। মাইকের অবিরাম আওয়াজ বিমলার কানেও ভেসে আসে। ত্রিলোকশরণ এবং অযোধ্যানাথের প্রতি কৃতজ্ঞতায় তার মন ভরে যায়। পড়শিদের মধ্যেও তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। উত্তেজিত মুখে তারা এসে বিমলাকে মাইকের ঘোষণার কথা জানিয়ে যায়। বলে, রাজেশের জন্য তাদেরও মর্যাদা বেড়ে গেছে। সে নানকিপুরা শহরের গৌরব। রবিবারের জনসভায় কাতারে কাতারে মানুষ চারপাশ থেকে এসে জড়ো হয়। সবার চোখ মুখে প্রবল উদ্দীপনা। তাদের শহরের একটি ছেলের জন্য একজন কেন্দ্রীয় মন্ত্রী বারবার এখানে আসবেন, কেউ কি ভাবতে পেরেছিল? মন্ত্রী ত্রিলোক শরণজি গভীর আবেগের সুরে প্রায় 1 ঘন্টা ভাষণ দিলেন। বিষয়বস্তু কার্গিলের যুদ্ধ এবং শহীদ রাজেশ যাদব। বললেন, রাজেশ সারা দেশের গর্ব। নিজের প্রাণ দিয়ে সে শত্রুর সঙ্গে লড়াই করে মাতৃভূমিকে রক্ষা করেছে। তার মৃত্যু দেশের মানুষকে, বিশেষ করে যুব সমাজকে অনুপ্রাণিত করবে। এমন মহান মৃত্যু যে কোনো দেশপ্রেমিকের কাম্য। বক্তৃতার শেষ পর্বে ত্রিলোক শরণজি বললেন, ল্যান্স নায়েক রাজেশ যাদবের মৃত্যুতে আমরা একই সঙ্গে গর্বিত এবং ব্যথিত। কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তার পরিবার, তার মা, বাবা, 3 বছরের একমাত্র ছেলে এবং স্ত্রী। যে ক্ষতি তাদের হয়েছে তা পূরণ করা কোনোভাবেই সম্ভব নয়। ঈশ্বর নিশ্চয়ই এই শোক সহ্য করার শক্তি ওদের দেবেন। একটু থেমে শুরু করলেন, এ ব্যাপারে সবশেষে এইটুকু বলতে চাই, আমার বেটি সমান বিমলার পাশে আমি আর আমার পার্টি চিরকাল থাকব। আর আমাদের তরফ থেকে বিমলাকে 2 লাখ টাকা দিতে চাই। সঙ্গে সঙ্গে সভার চারিদিক থেকে একটানা কয়েক মিনিট হাততালি চলতে থাকে। জনতা এই অর্থদানের ঘোষণাটিকে গভীর উল্লাসে স্বাগত জানায়। 2 হাত তুলে বিশাল জনসভাকে শান্ত করতে করতে ত্রিলোক শরণ বিনীতভাবে বলেন, কেউ যেন মনে না করেন রাজেশ যাদবের অমূল্য প্রাণের দাম মাত্র 2 লাখ টাকা। ভারতবর্ষের সমস্ত অর্থ আর সম্পদ দিলেও রাজেশের প্রতি আমাদের ঋণ শোধ হবে না। এই প্রাণের কোনো দাম হয় না। আমরা সামান্য কিছু দিয়ে নিজেরাই কৃতার্থ বোধ করছি। ত্রিলোক শরণের পেছনে পাথরের মতো ভাবলেশহীন মুখে দাঁড়িয়ে আছে তাঁর দেহরক্ষী সশস্ত্র কমান্ডোরা। মঞ্চে অন্য যারা রয়েছেন তারা হলেন অযোধ্যানাথ এবং ত্রিলোক শরণের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ভুবনেশ্বর পাণ্ডে এবং বিমলা।
ত্রিলোকশরণ ভুবনেশ্বরকে কিছু ইঙ্গিত করতে তিনি পোর্টফোলিও ব্যাগ থেকে একটা লম্বাটে সুদৃশ্য কারুকাজ করা জয়পুরি কাঠের বাক্স 1 ফুট লম্বা 8 ইঞ্চি চওড়া বার করে তার হাতে দিলেন। ত্রিলোকশরণ এবার বিমলার দিকে ফিরে বললেন, বেটি, আমার কাছে এসে দাঁড়াও। ঘোরের মধ্যে উঠে এলো বিমলা। তার দিকে কাঠের বাক্সটা বাড়িয়ে দিয়ে ত্রিলোকশরণ বললেন, নাও, এর ভেতর চেক রয়েছে। খবরের কাগজের রিপোর্টার, ফটোগ্রাফার এবং টেলিভিশনের ক্যামেরাম্যানরা প্রস্তুত হয়ে অপেক্ষা করছিল। সাংবাদিকরা সভার খুঁটিনাটি বিবরণ টুকে নিচ্ছে আর ক্যামেরাম্যানরা অনবরত ছবি তুলে চলেছে। ত্রিলোকশরণের হাত থেকে বাক্সটা নিতে নিতে বিমলা টের পাচ্ছিল প্রচণ্ড আবেগে তার সমস্ত শরীর থরথর কাঁপছে। ত্রিলোকশরণ, অযোধ্যানাথ, তাঁদের পার্টি এবং রাজেশ যাদবের নামে জয়ধ্বনিতে জনসভা গমগম করতে থাকে। ত্রিলোকশরণজি জিন্দাবাদ, রাজেশ যাদব জিন্দাবাদ। ফের হাত তুলে জনতাকে শান্ত করেন ত্রিলোকশরণ। তারপর সস্নেহ কোমল স্বরে বিমলাকে বলেন, বেটি, মাইকের সামনে এসে জনতাকে কিছু বলো। বিউহলের মতো বিমলা বলে, আমি বলবো? হ্যাঁ, সবাই তোমার কথা শুনতে চায়। মাইকের কাছাকাছি দাঁড়িয়ে থাকায় ত্রিলোকশরণের কথা শ্রোতারা শুনতে পাচ্ছিল। তারা চেঁচিয়ে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমরা বিমলা বহিনের কথা শুনতে চাই। আশ্বাসের ভঙ্গিতে ডান হাতটা তুলে সভার উদ্দেশ্যে নাড়তে থাকেন ত্রিলোকশরণ। অর্থাৎ তাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। বিমলাকে বলেন, ওরা কি চাইছে শুনলে তো? বিমলার গলা শুকিয়ে এসেছিল। সে বলে, না না, আমি পারবো না। খুব পারবে। লেকিন এরকম মিটিংয়ে কখনো কিছু বলিনি, কি বলবো আমি? বিমলার কাঁধে একটা হাত রেখে ত্রিলোকশরণ তাকে সাহস দেওয়ার সুরে বলেন, কোনো ভয় নেই, রাজেশের কথা বলো। মাইকের মুখোমুখি তিনি বিমলাকে দাঁড় করিয়ে দেন। সামনে অসংখ্য মানুষ উদ্গ্রীব তাকিয়ে আছে। প্রথমটা সমস্ত কিছু ঝাপসা হয়ে যায়। তারপর প্রায় মরিয়া হয়েই শুরু করে বিমলা। তার নিজের তো বটেই, বুড়ো মা বাবা এবং একমাত্র ছেলের জীবন জুড়ে ছিল রাজেশ। ফি বছর জুলাই মাসে বিবাহবার্ষিকীর আগে আগে সেনা শিবির থেকে চলে আসত সে। দিন 15-র বেশি ছুটি পেত না, কিন্তু এই কটা দিন সবাইকে মাতিয়ে রাখত। এবারও তার আসার কথা ছিল। সেজন্য অন্য সব বছরের মতো বিমলারা অপেক্ষা করছিল, কিন্তু জীবন্ত মানুষটা এলো না। বলতে বলতে গলা বুজে এলো বিমলার। বুকের অতল স্তর থেকে উত্তাল কান্না স্রোতের মতো উঠে আসছে। কিছুতেই সেটা ঠেকিয়ে রাখা যাচ্ছে না। 2 হাতে মুখ ঢাকল সে। ত্রিলোকশরণ বিমলাকে মাইকের সামনে এগিয়ে দিয়ে মঞ্চের একটা চেয়ারে বসে পড়েছিলেন। শশব্যস্তে উঠে এসে তার কাঁধটা বেড দিয়ে ধরে বলেন, রো মত বেটি, কেঁদো না। এত মানুষ তোমার কথা শোনার জন্য বসে আছে। নাও, ফির শুরু করো। নিজেকে ধীরে ধীরে সামলে নেয় বিমলা। মুখ থেকে হাত সরিয়ে আবার বলতে থাকে, রাজেশ নেই, লেকিন সে সব সময় তাদের মধ্যেই আছে। তার জন্যই হাজার হাজার মানুষকে আমাদের কাছে পেয়েছি অযোধ্যানাথজি আর ত্রিলোকশরণজির মতো মহান নেতাকে। আমার জন্য এত মানুষের এত মমতা ছিল, আগে জানতাম না। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। সকলকে আমার প্রণাম। বিমলার কথাগুলো বিশাল জনতাকে নাড়া দিয়ে গিয়েছিল। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে তারা। তারপর শোকাতুরা একটি বিধবার মানসিক অবস্থার কথা ভেবে ধীরে ধীরে হাততালি দিতে থাকে।
মাইকের কাছ থেকে সরে নিজের চেয়ারটিতে গিয়ে বসে বিমলা। অযোধ্যানাথ উঠে এসে সভার সমাপ্তি ঘোষণা করেন। তাড়াহুড়ো নেই, মানুষজন আস্তে আস্তে মাঠ ছেড়ে চলে যায়। বিমলা ত্রিলোকশরণকে বলেন, আপনি অনুমতি করলে আমি বাড়ি যাব। বুড়ো শ্বশুর, শাস আর বাচ্চাকে পড়শিদের কাছে রেখে এসেছি। ত্রিলোকশরণ বললেন, হ্যাঁ, নিশ্চয়ই যাবে। এখানকার কাজ শেষ হয়েছে। অযোধ্যানাথজি তোমাকে পৌঁছে দেবেন। কিছুক্ষণ পর একটা অ্যাম্বাসাডারের পেছনের সিটে অযোধ্যানাথের পাশাপাশি বসে বাড়ি ফিরছিল বিমলা। পশ্চিম দিকের উঁচু উঁচু গাছপালার ওধারে সূর্য খানিক আগে ডুবে গেছে। নানকিপুরা টাউনের ওপর ঝাপসা সন্ধ্যা নামতে শুরু করেছে। রাস্তায় রাস্তায় আলকাতরা মাখানো কাঠের পোস্টগুলোতে মিউনিসিপ্যালিটির টিমটিমে আলো জ্বলে উঠেছে। জানালার বাইরে তাকিয়ে আছে বিমলা। রাজেশকে জড়িয়ে তার জীবনের টুকরো টুকরো নানা ঘটনা, নানা দৃশ্য চোখের সামনে ফুটে উঠছিল। মনে পড়ে বিয়ের আগে রামধারী এবং এক বন্ধুর সঙ্গে তাকে দেখতে গিয়েছিল রাজেশ, এবং দেখা মাত্র পরস্পরকে তাদের ভালো লেগে যায়। কিন্তু সে ফৌজি জওয়ান, জীবনটা পদ্ম পাতায় জলের মতো, এই আছে এই নেই। লড়াই বাঁধলে চলে যেতে হবে রণাঙ্গনে। সেখান থেকে বেঁচে ফিরবে কিনা সে সম্পর্কে জোর দিয়ে কিছু বলা যায় না। জীবন যার এত অনিশ্চিত, তার হাতে মেয়েকে তুলে দিতে ইচ্ছা ছিল না বিমলার বাবুজি ফেকুনাথ যাদবের। অনিচ্ছার কারণটা জানতে পেরে পরে একা গিয়ে রাজেশ তাকে বুঝিয়েছে, সেই ৭১ সালের পর যুদ্ধ হয়নি। বড় রকমের লড়াইয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনা ভারতবর্ষের নেই। তাছাড়া যুদ্ধ ছাড়া কি মানুষ মরে না? এই যে কত যুবক গাড়ি চাপা পড়ে, কিংবা ট্রেনে কাটা পড়ে, বা অসুখ বিসুখে মারা যায়। জন্মালে মানুষকে কোনো না কোনোভাবে দুদিন আগে হোক বা পরে হোক মরতেই হবে। তাই বলে তাদের বিয়ে হয় না? শেষ পর্যন্ত ফেকুনাথ যাদব বিয়েতে রাজি হয়েছিল। রাজেশ ছিল খুবই আমোদে, হাসি খুশি মানুষ। বিয়ের পর কটা বছর, যদিও তাকে সবসময় কাছে পেত না বিমলা, স্বপ্নের মতো যেন কেটে গিয়েছিল। হঠাৎ পাশ থেকে অযোধ্যানাথের ডাক কানে এলো, বেটি। স্মৃতির ভেতর থেকে উঠে আসে বিমলা। চমকে মুখ ফিরিয়ে অযোধ্যানাথের দিকে তাকায়। কিছু বলবেন? অযোধ্যানাথ আস্তে আস্তে মাথা নাড়েন। হ্যাঁ, তোমার ওপর মানুষের কত সিম্প্যাথি দেখলে? হ্যাঁ। সিম্প্যাথির লহরটা ধরে রাখতে হবে। অযোধ্যানাথের এই কথাটা বুঝে উঠতে পারল না বিমলা। সহানুভূতির যে ঢেউ উঠেছে সেটা ধরে রাখার মানে কি? বিমলা বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে। অযোধ্যানাথ এ সম্পর্কে আর কিছু না বলে জিজ্ঞেস করেন, শুনেছি তুমি লেখাপড়া জানো, স্কুলে পড়েছ? বিমলা বলল, আমি একটা মিশনারি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেছি। কলেজেও ভর্তি হয়েছিলাম। বিয়ে হয়ে যাওয়ায় পড়া বন্ধ হয়ে গেল। দু চোখে অপার বিস্ময় ফুটে ওঠে অযোধ্যানাথের। বলেন, তুমি ম্যাট্রিক পাস? হ্যাঁ। মিশনারিদের স্কুলে যখন পড়েছ, ইংরেজি বলতে নিশ্চয়ই পারো? সাধারণ হিন্দি স্কুলে ক্লাস 8 পর্যন্ত পড়া অযোধ্যানাথের ইংরেজি সম্বন্ধে অসীম দুর্বলতা। বিমলা সামান্য হেসে বলল, পারি। আমাদের ইংলিশ মিডিয়ামেই তো পড়াশোনা করতে হয়েছে। অযোধ্যানাথের মনে হলো হঠাৎ একটা অমূল্য রত্ন তিনি আবিষ্কার করে ফেলেছেন। বিমলার প্রতি শ্রদ্ধায় তার মন ভরে যায়। অনেকক্ষণ এক দৃষ্টি তাকিয়ে থাকার পর বলেন, তোমাকে নিয়ে ত্রিলোকশরণজি আর আমার একটা খুব বড় পরিকল্পনা আছে। কিসের পরিকল্পনা? আজ জানতে চেও না,
আগে সব ব্যাপারটা পাকা হোক, তারপর তোমাকে বলবো। একসময় বিমলা বাড়ি পৌঁছে যায়। সেই যে অযোধ্যানাথরা নানকিপুরা কলেজের মাঠে মিটিং করেছিলেন, তার দুদিন পর সন্ধ্যাবেলায় রাজ্যের মন্ত্রী বাঁকেলালজিদের পার্টির স্থানীয় নেতা কমলাপতিজি এসে হাজির। বিমলাকে তিনি বললেন, বেটি, আমি কদিন নানকিপুরায় ছিলাম না, জরুরি কাজে পাটনা গিয়েছিলাম। ফিরে এসে শুনলাম লাস্ট এতবারে তোমাকে নিয়ে অযোধ্যানাথজিরা বড় মিটিং করেছেন। বিমলা আস্তে মাথা নাড়ে। হ্যাঁ। 2 লাখ রুপাইয়াও দিয়েছেন? হ্যাঁ। বেটি, সামনের এতবারে আমরা তোমাকে নিয়ে তার চাইতেও ভারী মিটিং করব। তোমাকে সেখানে যেতে হবে। তোমার পতিকে ওদের চেয়েও আমরা অনেক বেশি সম্মান দেব। কটা দিন কমলাপতিদের পার্টির যুবকেরা 10-12টা জিপ নিয়ে নানকিপুরা টাউন তো বটেই, চারপাশের 30-40টা গ্রাম চষে ফেলে মাইকে মাইকে জানিয়ে দিল, আগামী রবিবার শহরের বিশাল গান্ধী ময়দানে মিটিংয়ের আয়োজন করা হয়েছে। ল্যান্স নায়েক রাজেশ যাদবকে সেখানে বিরাট সম্মান জানানো হবে। রাজেশের পত্নী শ্রীমতী বিমলা যাদব সভায় উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী বাঁকেলালজি। আপনারা দলে দলে যোগ দিন। গান্ধী ময়দানটা আকারে নানকিপুরা কলেজের মাঠের প্রায় দ্বিগুণ। অযোধ্যানাথদের মিটিংয়ের মতো এখানকার জনসভাতেও মানুষ উপচে পড়ল। কমলাপতি এবং বাঁকেলাল ভাষণ দিলেন। বিমলাকেও আগের রবিবারের সভার মতো রাজেশ সম্পর্কে কিছু বলতে হলো। হাততালিও কম হলো না। বাঁকেলালজি তাঁর 1.5 ঘন্টার বক্তৃতায় দেশের জন্য রাজেশের আত্মত্যাগের বিবরণ দিয়ে বললেন, তার নাম জাতির ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। ভাষণের পর তাদের পার্টির তরফ থেকে বিমলাকে 2.5 লক্ষ টাকা দেওয়া হলো, অর্থাৎ ত্রিলোক শরণরা যা দিয়েছিলেন তার চেয়ে 50,000 বেশি। অর্থদানের পর বাঁকেলালজি জানালেন, তাঁর পার্টি ল্যান্স নায়েক রাজেশ যাতে মরণোত্তর পরমবীর চক্রের সম্মানটি পায় সেজন্য সমস্ত রকম চেষ্টা করবে। সব মিলিয়ে তাঁরা ত্রিলোক শরণজিদের ওপর অনেকটা টেক্কা দিয়ে গেলেন। সেদিন বিমলাকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন অযোধ্যানাথ। আজ সভার পর সে দায়িত্বটা নিয়েছেন কমলাপতি। গাড়িতে পাশাপাশি বসে যেতে যেতে তিনিও জানালেন, বিমলাকে নিয়ে তাঁদেরও একটা বড় আকারের পরিকল্পনা আছে। দুটো রাজনৈতিক দলের 2 জবরদস্ত নেতা তাকে নিয়ে একই রকম পরিকল্পনার কথা বলেছেন। কী উদ্দেশ্য ওদের? বিমলার মনে সংশয় দেখা দেয়। সে জিজ্ঞেস করে, আমাকে নিয়ে কি করতে চান আপনারা? মৃদু হেসে কমলাপতি বলেন, 2-4টে দিন সবুর করো, তারপর নিজে এসে সব জানিয়ে যাব। বিমলা উত্তর দেয় না। বাঁকেলালজিদের সভার দিন কয়েক পর হঠাৎ বিমলার কানে এলো, এ অঞ্চলের 3 নম্বর রাজনৈতিক দল রাসবিহারী দাস, যার নেতা, কুপন ছাপিয়ে রাজেশের নামে টাকা তুলছে। সে ভীষণ উৎকণ্ঠিত হয়ে পড়ে। এই রাজনৈতিক দলগুলোর কি যে মতলব সঠিক বোঝা যাচ্ছে না। অযোধ্যানাথ আর কমলাপতির মতো এক রবিবার রাসবিহারীও বিমলাকে নিয়ে সভা করলেন। বললেন, তাদের দল ছোট, বড় পলিটিক্যাল পার্টিগুলোর মতো তাদের টাকার জন্যেই। সাধারণ মানুষের কাছে রাজেশকে সম্মান জানানোর জন্য হাত পেতেছিলেন। জনগণ তাদের ফেরায়নি। অকুণ্ঠভাবে নিজেদের ক্ষমতা অনুযায়ী সাহায্য করেছে। দেশবাসীর এই দান, মোট 33,000 টাকা, বিমলাকে দিয়ে রাসবিহারীরা ধন্য হচ্ছেন। এই সভার পর বাড়িতে পৌঁছে দেওয়ার সময় বিমলাকে সেই একই কথা বললেন রাসবিহারী। ওকে নিয়ে তাঁদেরও বিশাল পরিকল্পনা আছে এবং খুব শিগগিরই তা জানানো হবে। দিন 15 পর অযোধ্যানাথ এসে বললেন, বেটি, তোমাকে আমাদের পরিকল্পনার কথা বলেছিলাম,
আজ তোমাকে সেটা শোনাতে এসেছি। উদ্বিগ্ন মুখে বিমলা বলে, কি পরিকল্পনা? আসছে চুনাওতে আমাদের পার্টি তোমাকে টিকিট দিচ্ছে, তোমাকে ভোটে লড়তে হবে। বিমলা চমকে ওঠে, আমি? পলিটিক্স সম্বন্ধে আমার কোনো ধারণাই তো নেই, লোকে আমাকে ভোট দেবে কেন? অযোধ্যানাথ বললেন, দেবে দেবে, রাজেশের জন্যে তোমার পক্ষে সিম্প্যাথির লহর উঠেছে, সেটা কাজে লাগাতে হবে। বিমলার মুখটা হঠাৎ শক্ত হয়ে ওঠে। ও, এই জন্যেই মিটিং করে আমাকে টাকা দিয়েছিলেন? বিব্রতভাবে অযোধ্যানাথ বললেন, ওভাবে বলো না, রাজেশের আত্মাকে আমরা সম্মান জানিয়েছি, আমাদের পার্টি তোমার কাছে কিছু আশা তো করতেই পারে। ক্ষমা করবেন, আমি রাজি নই। অনেক অনুরোধ এবং অনুনয় করলেন অযোধ্যানাথ, কিন্তু বিমলাকে টলানো গেল না। মুখ কালো করে তিনি চলে গেলেন। তারপর একে একে একই প্রস্তাব নিয়ে এলেন কমলাপতি এবং রাসবিহারী। তাঁদেরও ফিরিয়ে দিল বিমলা। তার স্বামীর জীবনদানের সুযোগটা সে কিছুতেই রাজনৈতিক দলগুলোকে নিতে দেবে না। এতক্ষণ শুনলেন প্রফুল্ল রায়ের লেখা গল্প শহীদের স্ত্রী। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম।